মোবাইলের সার্কিটের মধ্যে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয় ধরো তোমার ক্যাপাসিটর অথবা রেজিস্টর। এই দুইটা কম্পোনেন্ট আমাদের অনেক সময় চেঞ্জ করতে হয়, কারণ ক্যাপাসিটর শর্ট সার্কিট হয়ে যায় বেশি, আর রেজিস্টরের মান হয় বেড়ে যায় নাহলে কমে যায়। তাহলে যেহেতু এই দুইটা আমাদের বেশি চেঞ্জ করতে হয়, তাহলে এই দুইটার সম্বন্ধে তোমাদের একদম পারফেক্ট একটা ধারণা থাকতে হবে। ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর খারাপ হইলে মিটারে মাইপা কিভাবে বুঝবা, এবং রেজিস্টর খারাপ হইলে কিভাবে বুঝবা, রেজিস্টরের মান কিভাবে বের করতে হবে সেটাও তোমাদের ভালোভাবে জানতে হবে। এই মনিটরে একটা মাদারবোর্ড তোমরা দেখতে পারতেছো? আচ্ছা, এই মাদারবোর্ডের মধ্যে দেখো এই যে ছোট ছোট যে কম্পোনেন্টগুলো দেখতেছো, ছোট ছোট অনেকগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে না? আচ্ছা, এটার মধ্যে দেখো কিছু আছে তোমার বাদামি কালার, কিছু আছে ব্ল্যাক কালার, তাই না? এবং আরও লাইট ডিপ বিভিন্ন কালার আছে। এর মধ্যে ক্যাপাসিটার কোনগুলো তোমরা কি বলতে পারবা? এই যে বাদামি কালার যেগুলো, এগুলো হলো ক্যাপাসিটার, তাই তো? আচ্ছা, এই যে বাদামি কালার ক্যাপাসিটার দেখো তোমার ছোট আছে, মাঝারি সাইজের আছে, আবার বড় সাইজের আছে। এই মাদারবোর্ডের মধ্যে যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা যে এই মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটর। আচ্ছা, তাহলে ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়েছে? ক্যাপাসিটারের যে কাজ, সেই কাজ সম্বন্ধে আমাদের সবার আগে জানতে হবে যে ক্যাপাসিটার মাদারবোর্ডে কি কাজ করে, তাই না? এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে যে এই আইসিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। অর্থাৎ এই আইসির মধ্যে যতগুলো ভোল্টেজ ইন এবং আউট হবে, সেই ইন এবং আউটের যে লাইন থাকে সেই লাইনের মধ্যে তোমার ক্যাপাসিটারগুলো বসানো হয়। ক্যাপাসিটারের কাজ হইল তোমার ভোল্টেজকে ফিল্টার করা। আচ্ছা, ফিল্টার কেন করা হবে? ধরো আমাদের বিদ্যুৎ লাইনে তো তোমার এসি লাইন থাকে না, এসি ভোল্টেজ থাকে না? সেইখান থেকে ধরো তোমার এটা চার্জের মাধ্যমে ব্যাটারিতে আইসে সেখানে ডিসি ভোল্ট হয়ে ডিসি ভোল্ট হয়, এসিটাকে ডিসি করা হয়। এখন দেখা যায় যে অনেক সময় তোমার ডিসি ভোল্ট তোমার একদম পিওর হয় না, সাথে আবার এসিও মিক্সড থাকে। তাহলে এই আইসিটার জন্য পিওর ডিসি ভোল্ট দরকার। তাহলে কি করে এই ক্যাপাসিটারগুলো সেই ভোল্টেজটাকে একদম ফিল্টার করে এসিটাকে আটকায় দেয় এবং ডিসিটাকে পাস করে দেয়। তাহলে এই আইসিটা পিওর তোমার ডিসি ভোল্ট পায়। আচ্ছা, এটা গেলো একটা। দ্বিতীয়ত তোমার এই ক্যাপাসিটারগুলোর আরেকটা বৈশিষ্ট্য হলো এই ক্যাপাসিটার একটা নির্দিষ্ট মান আছে। যেমন মনে করো 4 ভোল্ট, 6 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, এরকম একটা ক্যাপাসিটি থাকে। এইটা ভোল্টেজ তোমার রিজার্ভ করতে পারে। ধরো এই ক্যাপাসিটারটার মধ্যে, এই লাইনের মধ্যে 4 ভোল্টের একটা লাইন, ঠিক আছে? এইখানে যদি 4 ভোল্টের জায়গায় 4 ভোল্ট সামথিং, অর্থাৎ 4 ভোল্ট বা 4.5 ভোল্ট যদি এখানে সাপ্লাই আসে, এখন এই আইসিটার জন্য দরকার কত? 4 ভোল্ট। এই যে তোমার হাফ ভোল্ট যে বেশি আসলো, সেই বেশি ভোল্টেজটা এই ক্যাপাসিটারগুলো কি করবে? সে তার ভিতরে নিয়ে নিবে, অর্থাৎ সে চার্জ হয়ে যাবে, ক্যাপাসিটারের মধ্যে ভোল্টেজটা চার্জ হয়ে যাবে। আবার কখনো যদি এমন হয় যে তোমার এখানে রিকোয়ারমেন্ট হলো 4 ভোল্ট, কিন্তু এই লাইনে সাপ্লাই আসছে তোমার ধরো 3.75, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় 4.5 ভোল্ট বলি, 4.5 ভোল্ট ধরো সাপ্লাই আসছে, তখন এই যে ক্যাপাসিটারের মধ্যে যে ভোল্টেজটা রিজার্ভ করা আছে, যেটা সে চার্জ হয়েছিল, সেই চার্জটা সে কী করবে? ডিসচার্জ করে দিবে। অর্থাৎ এই কম যে চার্জটা আছে সেটাকে সে পূরণ করে 4 ভোল্ট বানিয়ে দিবে। 4 ভোল্ট বানিয়ে দিলে তাহলে এই আইসিটা পরিপূর্ণ 4 ভোল্ট পাইলো। তাহলে কি হইলো বিষয়টা? এই আইসিটা টোটালি সেফ থাকতেছে। আমরা কি করি? আমরা যখন মনে করো যে পানি খাই, অনেক সময় দেখা যায় সাপ্লাই পানি লাইনের মধ্যে বিভিন্ন ময়লা বা জীবাণু থাকে না, সেটা আমরা তোমার ফিল্টার করে খাই না? ঠিক এই ক্যাপাসিটারগুলো একই কাজ করে। তোমার এক হইলো তোমার ভোল্টেজটাকে একদম ফিল্টার করে পিওর ডিসি ভোল্টেজ দিচ্ছে, আর দ্বিতীয় হইলো তোমার এটাকে পরিমাণ মতো ভোল্টেজ সাপ্লাই দিতেছে। তাইলে ক্যাপাসিটার কাজ কি বুঝতেছো তোমরা? ক্যাপাসিটার হলো এক হইলো তোমার ভোল্টেজ ফিল্টারিং করবে, দ্বিতীয়ত তোমার একবার চার্জ হবে আবার ডিসচার্জ হবে। তাইলে ক্যাপাসিটারের একটা বিশাল ভূমিকা আছে, এই জন্য প্রতিটা আইসির পাশে এতগুলো ক্যাপাসিটার ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমাদের মাদারবোর্ডে যেই ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয় এগুলোর নির্দিষ্ট মান আছে, এবং এইখানে পোলারাইজড এবং নন পোলারাইজডের একটা ব্যাপার আছে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে সেটা আর একটু ভালো করে বুঝবো। আচ্ছা, এই ড্রয়িংটা তোমরা খেয়াল করো। এইখানে আমরা যে ড্রয়িংটা করছি, এখানে আমরা কি বলছি? ক্যাপাসিটার অ্যান্ড রেজিস্টর ডিটেলস। ওকে, আচ্ছা, প্রথম ঘরে আমরা কি লিখছি? ক্যাপাসিটার লিখছি। দেখো ক্যাপাসিটার এখানে আমরা কি লিখছি? SMD, নন পোলারাইজড ক্যাপাসিটার। এখন SMD নন পোলারাইজড ক্যাপাসিটার কেন হইল? মোবাইলে যেই কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলিকে আমরা SMD কেন বলি? SMDর ফুল মিনিংস আছে একটা। SMDর ফুল মিনিংস হইল তোমার এই যে এখানে দেখো
SMD সারফেস মাউন্টেন ডিভাইস। এই SMD যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর তোমার যেখানে তৈরি করা হয় সেখানে উৎপাদন খরচ খুব কম যায়, প্লাস এগুলো অনেকটা মজবুত এবং এটা একদম ছোট আকারে করা যায়, যেটা মাদারবোর্ডে ব্যবহার করার জন্য খুবই ইজি এবং এটা ড্যামেজ হয় খুব কম। এটা তাপ সহন ক্ষমতা অনেক বেশি, যেই কারণে বর্তমানে SMD কম্পোনেন্ট খুব পপুলার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের মোবাইলে ব্যবহার হয় SMD নন পোলারাইজড ক্যাপাসিটর। আচ্ছা, SMD তো তোমরা বিষয়টা বুঝছো, তাই না? এখন নন পোলারাইজ বলতে কি বোঝায়? নন পোলারাইজ বলতে বোঝায় যেটার কোনো নেগেটিভ এবং পজিটিভ নাই। আমরা যখন একটা ব্যাটারি মাপি তখন কি মাপি? নেগেটিভ পজিটিভ আছে না? উল্টা ধরলে ভোল্টেজ মানে উল্টা শু করে না? ওটার কিন্তু নেগেটিভ পজিটিভ আছে। কিন্তু এই মোবাইলের মধ্যে যে ক্যাপাসিটারগুলো তোমরা পাবা সেই মোবাইলের ক্যাপাসিটারগুলো থাকবে তোমার নন পোলারাইজড ক্যাপাসিটার। অনেক আগে যে ফিচার সেটগুলো ছিল সেগুলোর মধ্যে পোলারাইজড ক্যাপাসিটার থাকতো, যেটার মধ্যে নেগেটিভ পজিটিভ থাকতো। কিন্তু বর্তমান ক্যাপাসিটারের কোনো নেগেটিভ পজিটিভ তুমি পাবা না। বাদামি কালার হবে, হালকা একটু ব্ল্যাক কালারও পাওয়া যায়, সেটা হলো তোমার নন পোলারাইজড ক্যাপাসিটার। তাইলে তোমরা কি জানলা যে মোবাইলের যে পিসিবি বোর্ড আছে সেটার মধ্যে তোমার SMD ক্যাপাসিটার ব্যবহার হয় প্লাস নন পোলারাইজড ক্যাপাসিটার, ঠিক আছে? আচ্ছা, এখন নন পোলারাইজড এবং পোলারাইজড তো তোমরা বুঝলা। আচ্ছা, ক্যাপাসিটারের কিন্তু একটা মান আছে। প্রতিটা ক্যাপাসিটার যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু একটা মান আছে। এখন ক্যাপাসিটারের মান তো জানতে হবে, তাই না? আচ্ছা, ক্যাপাসিটারের মান কীভাবে বুঝবা? দেখো, এই যে আমি দেখো ক্যাপাসিটারের যে মান, সেই মানের একককে বলে ফ্যারাড বলে, ওকে? আচ্ছা, তাহলে তোমার 1000 মিলি ফ্যারাড মানে তোমার 1 ফ্যারাড, ধরো ক্যাপাসিটার যে একক আছে সেটার তোমার একক হইল ফ্যারাড, সেটাকে মিলি দিয়ে উল্লেখ করা হয়, মিলি ফ্যারাড দিয়া, ঠিক আছে? এটা হলো একক। আচ্ছা, 1000 মিলি ফ্যারাড যদি করো তুমি, 1000 মিলি ফ্যারাড যদি তুমি একসাথে করো তাহলে সেটা হবে কি তোমার পিকো ফ্যারাড হবে 1000 মিলি ফ্যারাডে 1 পিকো ফ্যারাড হবে। আচ্ছা, আবার যদি তুমি 1000 পিকো ফ্যারাড একসাথে করো তাহলে হবে কি 1 ন্যানো ফ্যারাড, ওকে? আচ্ছা, আবার তোমার 1000 ন্যানো ফ্যারাডে হবে 1 মেগা ফ্যারাড। তাহলে তোমার এই যে মানগুলো দেওয়া আছে মিলি ফ্যারাড, পিকো ফ্যারাড, ন্যানো ফ্যারাড এবং মাইক্রো ফ্যারাড, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখা গেছে তুমি একটা মাদারবোর্ডে কাজ করতেছো, খুলে দেখতেছো এখান থেকে একটা ক্যাপাসিটার খুলে পড়ে গেছে। এখন সেইখানে যত মানের ক্যাপাসিটার ছিল তোমার কিন্তু সেই মানেরই লাগাইতে হবে। এখন সেই মানের যদি লাগাইতে হয় তাহলে তোমার সেই মানটা তোমার জানতে হবে যেটা কোন মানের, এবং সেটা তোমার বের করার প্রসেসও জানতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সেই প্রসেসটা এখন জানবো। আচ্ছা, এই যে মনিটরে তোমরা খেয়াল করো, এই যে সবগুলো তো বাদামি কালার ক্যাপাসিটারগুলো আছে না? আচ্ছা, ধরো এই ক্যাপাসিটারটা যদি তুমি একটা সেট খোলো, ধরো এই ক্যাপাসিটারটা আমরা এক্সাম্পল হিসাবে নিলাম যে এই ক্যাপাসিটারটার মান কত আমরা সেটা জানবো। আচ্ছা, সেটা জানার জন্য আমাদের আগে প্রসেসটা আমরা দেখি কি প্রসেস। সেটার জন্য ধরো আমরা এখানে এই যে লেআউটে আসবো, ঠিক আছে? এই যে লেআউটটা ওপেন করলাম, তাইলে এই যে লেআউটের মধ্যে এই যে সেই মাদারবোর্ডের এই ক্যাপাসিটারটা দেখছো, এই যে C15007, তাই না? এটা আমরা কপি করে তারপরে আমরা ধরো ডায়াগ্রামে গিয়ে এটা এখানে পেস্ট করে এটাকে আমরা বের করে তখন আমরা এটা দেখবো যে কি। এই যে নেক্সট করলাম। আচ্ছা, কোথায় আছে ক্যাপাসিটারটা? এই যে দেখো, এই যে ক্যাপাসিটারটা বের হয়েছে। আচ্ছা, ক্যাপাসিটারকে তোমার ডায়াগ্রামের মধ্যে ডেনোটিং করা হয় তোমার C দিয়ে। আচ্ছা, এটা তোমরা আমাদের ড্রয়িংয়ে আমরা একটু দেখি। এই যে দেখো, এখানে আমরা বলছি ক্যাপাসিটর সাইন। ক্যাপাসিটার তুমি কিভাবে চিনবা? এই যে দেখো, ক্যাপাসিটারের সাইন দুইভাবে থাকবে। একটা হইলো কম্পোনেন্টের ঘরে C দেওয়া থাকবে, তাহলে তুমি বুঝবা কি এটা ক্যাপাসিটার। আবার যদি এই চিহ্নটা থাকে তাহলে সেটাও একটা ক্যাপাসিটার। তাহলে মনিটরের সাথে আমাদের এখানে মিলতেছে। এই যে দেখো মনিটরে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা থাকলে বুঝবে এটা ক্যাপাসিটার, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে এই যে সিতে এটা ক্যাপাসিটারের নাম্বার বুঝেছে, কত নাম্বার এটা ক্যাপাসিটার, ওকে? আচ্ছা, এইটা গেল একটা। এরপরে আরও ডিটেলস তোমাকে জানতে হবে, সেটা হলো এই যে দেখো এইখানে একটা মান দিছে, সেই মানটা কি দিছে দেখো, এখানে বলছে 4.7। এই যে যেটা দেখতেছো না, এইটাকে এম এর ওরা ইউটা এইভাবে দেয়,
কিন্তু এখন এটা তোমাকে এম ধরতে হবে। এম এম তো হইলো মেগা আর এফ তো হইলো ফ্যারাড, তাহলে এটা কত হইলো 4.7 মাইক্রো ফ্যারাড। আচ্ছা, অবলিক দিয়ে দেখো 35 কি দিছে এটা বুঝছো, এটা হইলো 35 বিতে ভোল্ট। তাহলে এই ক্যাপাসিটিটা যেটা এখানে ব্যবহার করা হয়েছে এটা 35 ভোল্ট ক্যাপাসিটি রাখে। এটা 35 ভোল্ট পর্যন্ত এই ক্যাপাসিটার এই ভোল্টেজ এই সে সহন ক্ষমতা তার আছে, তার ক্যাপাসিটি হলো 35 ভোল্ট পর্যন্ত। তাই এখন আমরা এই যে মানের একটা ক্যাপাসিটার সেটা মাপবো কিভাবে, আমরা এখন সেটা দেখব। ক্যাপাসিটার সাইন দেখছো? জি। এখন যদি আমাদের ক্যাপাসিটার মাপতে হয় তাহলে মাল্টিমিটার তো তোমাদের আগেই বেসিক ধারণা দেওয়া আছে, তাই না? তাইলে আমাদের মাল্টিমিটার সিলেক্ট করতে হবে ক্যাপাসিটারের ঘরে। আর এই যে দেখো ক্যাপাসিটার এখানে কিন্তু ন্যানো ফ্যারাড অলরেডি উঠে আছে, তাই না? আর আমাদের এই মিটারটা হইলে ওই যে দেখো নিচে কি লেখা আছে, অটো রেঞ্জ। অর্থাৎ তুমি যখন ক্যাপাসিটার মাপবা সেটা কোন মানের তোমার এইখানে অটোমেটিক সে দেখায় দিবে, তাই না? তাইলে এখন যদি আমরা ক্যাপাসিটার আমাদের দরকার কত, এখানে দেখো তো এখানে কত আছে, 4.7 মাইক্রো হেনরি। এখন তাহলে এই ক্যাপাসিটার আমরা কিভাবে নিব, আমাদের একটা মাদারবোর্ডের থেকে আমাদের তো মাইপে নিতে হবে, তাই না? আচ্ছা, এইখানে আমাদের এখানে আমরা আসলাম, তাইলে এই যে এখানে ধরো আমাদের একটা 4.7 মাইক্রো হেনরি ক্যাপাসিটার দরকার, সেটা আমরা এখন দেখব। এই যে এইখানে যদি আমরা মাপি তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে না কত? আচ্ছা, ধরো আমরা এখানে ধরলাম, এখন দেখো তো মনিটরে কত আসছে, 485 মানে 4.8। ওই যে পাশে মাইক্রো হ্যান্ডি ইয়েটা একটু মিটারটা একটু কেউ নাড়াচাড়া দিয়ে দেখো আরও কাছে নিয়ে, হ্যাঁ আরও ক্লিয়ার করো, মাইক্রো হ্যান্ডিটা বোঝা যাচ্ছে? এই যে এখন কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তাইলে 4.8 মাইক্রো হ্যান্ডি, তাইলে আমাদের ওখানে লাগবে কত, 4.7 বলছে না? এই যে এখন 7 আসছে, তাই না? তাইলে আমরা কি অ্যাকুরেট ক্যাপাসিটার পাইছি? তাইলে আমাদের যদি কোনো ক্যাপাসিটার প্রয়োজন হয় আমাদের মান সেটা মাইক্রো ফ্যারাড হইতে পারে, ন্যানো ফ্যারাড হইতে পারে, পিকো ফ্যারাড হইতে পারে। আমরা এইভাবে মিটারের প্রপটা ক্যাপাসিটারের মধ্যে সিলেক্ট করে তারপর আমরা মাইপা এই মানের ক্যাপাসিটার মেপে লাগাই নিতে পারবো তো? আচ্ছা, তাহলে ক্যাপাসিটারের তোমার কাজ সম্পর্কিত তোমরা ধারণা পাইছো, তাই না? বুঝতে পারছো যে ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়। আচ্ছা, ক্যাপাসিটারের মান কিভাবে বের করতে হয় সেই প্রসেসও জানছো। আচ্ছা, এখন আমাদের জানতে হবে এই ক্যাপাসিটার যদি খারাপ হয়ে যায় এটা ভালো না খারাপ সেটা কি জানতে হবে না? আচ্ছা, তাহলে ক্যাপাসিটার সাধারণত মাদারবোর্ডের মধ্যে 2 লাইনে ব্যবহার করা হয়, একটা হইলো সিরিজ লাইন আর একটা হইলো প্যারালাল লাইন। আচ্ছা, প্যারালাল লাইন আর সিরিজ লাইন তো তোমাদের আগে বোঝানো হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে আমরা এখন এই যে বিট ম্যাপে দেখি আরেকবার তোমাদের এই যে বিট ম্যাপটা আমরা ওপেন করছি না? আচ্ছা, ধরো এইটা হলো আমাদের বিট ম্যাপ। আচ্ছা, বিট ম্যাপের মধ্যে আমরা আসলে তারপরে আমরা দেখব এই যে ক্যাপাসিটারগুলো আছে, এই যে একটা দুইটা এই 3টা সিরিয়ালে ক্যাপাসিটার না? আচ্ছা, তোমাদের তো আমরা আগেই বলছি যে মাদারবোর্ডের মধ্যে কমন গ্রাউন্ড যেটা থাকবে, যেমন ক্যাপাসিটার এই যে 3টা ক্যাপাসিটার দেখছো, এই যে হলুদ যেখানে শু করতেছে এটা হলো পজিটিভ লাইন, আর এই যে এখানে দেখছো গ্রে কালার শু করতেছে, অ্যাশ কালার বা গ্রে কালার, এইটা হলো গ্রাউন্ডের সাথে কানেকশন। অর্থাৎ এই ক্যাপাসিটার 3টা, পিছনের মাথা গ্রাউন্ড এবং সামনের মাথা পজিটিভ। তার মানে একটা মাথা যদি পজিটিভে থাকে আবার আরেকটা মাথা যদি গ্রাউন্ডে থাকে এটা বলবো আমরা কি প্যারালাল। তাহলে এই ক্যাপাসিটারগুলো যদি আমরা মাপি কি আসবে, এই সামনের মাথাতে আমাদের জিআর ভ্যালু আসবে, পিছনের মাথাতে গ্রাউন্ড আসবে, বিপ আসবে। এখন পিছনের মাথায় যদি বিপ আসে সেটা ঠিক আছে, সামনের মাথায় যদি জিআর ভ্যালু না এসে বিপ আসে তাহলে ওটা খারাপ। আচ্ছা, তাহলে আমাদের এটা ধরো আমরা এখন মাইপা দেখব। এটা হলো আমাদের একটা মাদারবোর্ড, তাই না? আচ্ছা, এই মাদারবোর্ডটা ধরো এই যে এখানে 3টা ক্যাপাসিটার আছে, এই যে এখানে আরও বড় বড় ক্যাপাসিটার আছে না? তাইলে এই ক্যাপাসিটারগুলো তো আমরা মনিটরে দেখছি, এটা এক মাথা হলো গ্রাউন্ডে থাকবে আরেক মাথা পজিটিভে থাকবে, তাহলে সেটা কী হবে, প্যারালাল লাইনে ব্যবহার করা হয়েছে। তাইলে আমরা যদি এটা মিটার দিয়ে মাপি, তোমার এই মিটার দিয়ে মাপলে এক মাথা গ্রাউন্ড আসবে এক মাথা পজিটিভ আসবে, তাই না? আচ্ছা, ধরো আমরা এই ক্যাপাসিটারটা এখন মাপি, তাহলে ডায়োড মোডে ইয়ে করে নিলাম, সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এক মাথা গ্রাউন্ডে ধরবো আরেক মাথা দিয়ে এটা মাইপা দেখবো যে এক মাথায় কি আসে। এই যে দেখছো এটা মিটার 0 হয়ে গেছে না? তার মানে কি এটা গ্রাউন্ডের সাথে কানেকশন, তাই না? আচ্ছা, অপোজিটে যদি আমরা আবার ধরি, এই যে এই মাথা পজিটিভ, দেখো তো জিআর ভ্যালু কত আসছে, জিআর ভ্যালু কত আসছে এখানে 486 আসছে না? তার মানে এইটা ঠিক আছে। যদি ক্যাপাসিটার খারাপ হয়ে যায় তাহলে কি আসবে, দোনো মাথাতে বিপ আসবে, দোনো মাথা যদি শর্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই ক্যাপাসিটারের লাইনের সমস্যা আছে, হয় ক্যাপাসিটার খারাপ অথবা মাদারবোর্ডের যে সাপ্লাই লাইন সেটা খারাপ আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখো এই যে এইখানে 3টা ক্যাপাসিটার দেখতেছো,
আচ্ছা দেখো এইটাও আমরা একটু এখানে দেখো মনিটরে, এই যে দেখো মনিটরে কি বুঝাইছে, এই তিনোটা সামনের মাথা কি পজিটিভ আর পিছনের মাথা তিনোটা গ্রাউন্ড, তাহলে পিছনের মাথা গ্রাউন্ড এবং সামনের মাথা পজিটিভ। তাহলে এখন এই সামনের মাথায় কি হবে, পিছনের মাথায় গ্রাউন্ড আসবে এবং সামনের মাথায় পজিটিভ মান আসবে না, তাহলে আমরা মাইপে দেখি। আচ্ছা এই যে দেখো আমরা এখন মাপলাম, এখানে পিছনের মাথা তো গ্রাউন্ডই আছে তাই না। আচ্ছা সামনের মাথা দেখো কি আসে, এই যে দেখো সামনের মাথাও কি আছে, শর্ট আছে না, সামনের মাথাতে কি 0-0 হয়ে গেছে না, তাইলে এই লাইনে অবশ্যই সমস্যা আছে। তাইলে এই লাইনের যে সমস্যাটা আছে এখন এটা বুঝবা কিভাবে, যেটা কি ক্যাপাসিটার খারাপ নাকি তোমার মাদারবোর্ডের সমস্যা। এই সাপ্লাই লাইন যদি শর্ট থাকে তাহলে এই লাইনে যতগুলো ক্যাপাসিটার আছে সবগুলো কিন্তু শর্ট শু করবে তাই না। আচ্ছা তাইলে এখন আমাদের এটা দেখতে হবে যে এটা ক্যাপাসিটার খারাপ না লাইনের শর্ট। তাইলে ক্যাপাসিটার যদি মাদারবোর্ডে বসানো থাকে তাইলে কিন্তু তুমি বুঝতে পারবা না যে এটা ক্যাপাসিটার খারাপ কিনা। তাহলে ক্যাপাসিটার কি করতে হবে, এটা খুলে মাইপে দেখতে হবে। তাহলে আমরা এখন এই ক্যাপাসিটারটা খুলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই ক্যাপাসিটারটা এখন রিমুভ করে তারপরে আমরা মাপবো। জি এইটা তোমার যদি এইটার তোমার যে সাপ্লাই যে লাইনটা আছে এই লাইনে যদি তোমার কোনো পার্টস খারাপ হয় তাহলে সবগুলো কিন্তু শর্ট শু করবে, বুঝছো। এই জন্য আমাদের খুইলা কনফার্ম হইতে হবে এটা কি সাপ্লাই লাইনের সমস্যা না ক্যাপাসিটার সমস্যা। আমরা মূলত ক্যাপাসিটারটা খুলে মাইপে দেখবো যে এটা কি ক্যাপাসিটার কি ঠিক আছে কি না। এই যে ক্যাপাসিটারটা নরম হয়ে গেছে, এখন আমরা এটা উঠায় ফেললাম, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো এই ক্যাপাসিটারটা আমরা রিমুভ করে নিছি, ঠিক আছে। আচ্ছা রিমুভ করার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের এইখানে এই যে এইখানে ক্যাপাসিটারটা যেখানে লাগানো ছিল এটা এই মাথাটা সামনের মাথাটা কি পজিটিভ, পিছনের মাথা গ্রাউন্ড তাই না। এখন আমাদের মাইপা দেখতে হবে যে দোনো মাথা কি আগের মতো আছে নাকি তোমার চেঞ্জ হয়ে গেছে। ধরো আমরা আবার এটার মিটার দিয়ে মাপতেছি, এই যে দেখছো পিছনের মাথা কি 0-0 না, গ্রাউন্ড হয়ে গেছে না। আচ্ছা সামনের মাথা এই যে দেখো সামনের মাথাতেও আবার দেখো গ্রাউন্ড, তার মানে কি, তার মানে পজিটিভ কিন্তু তোমার এখনও শর্ট আছে না, পজিটিভ এখনও শর্ট আছে। তার মানে এইটা মাদারবোর্ডের মধ্যে তোমার সার্কিট লাইনের মধ্যে যেখানে যেই সাপ্লাই লাইনটা আছে সেই লাইনে কোথাও প্রবলেম আছে তাই না, হয়তো অন্য কোনো কম্পোনেন্ট খারাপ আছে। এখন আমরা কম্পোনেন্টটা খুলছি, এখন এই যে ক্যাপাসিটার যেটা আছে মনিটরে যেটা আমরা দেখতেছি, এখন এইটা কি খারাপ কিনা তাহলে এইটার তোমাদের জানতে হবে না। আচ্ছা এইটার তো তোমরা মান টান সব কিছু জানছো, এখন ক্যাপাসিটার এইটা খারাপ না ভালো সেটা আমাদের তোমাদের মাইপা দেখতে হবে না। তাইলে এইটার মাপার আবার প্রসেস তোমাদের জানতে হবে, সেটা জানার জন্য কি করতে হবে দেখো, এই যে দেখো আমাদের মিটার এখন কোথাতে আছে, তোমার এই যে এই এখন আছে ডায়োড মোডে আছে না, ডায়োড মোডে তোমার এই ক্যাপাসিটারটা যখন আমরা মাপবো, ডায়োড মোডে দিয়ে যখন কোনো ক্যাপাসিটার তুমি মাপবা তখন দুই দিকে ধরলে কোনো দিকে মান শু করবে না, মিটারে একটা মান একটা আসবে, আইসা সাথে সাথে আবার চলে যাবে, ঠিক আছে। মান আইসা সাথে সাথে চলে যাবে, তাহলে বুঝবো যে এই ক্যাপাসিটারটা ভালো। আর যদি এই ক্যাপাসিটার খারাপ হয় তাহলে এটা বোঝার উপায় কি, এক নম্বরে মিটার এখানে যদি আমরা ধরি তাহলে এটা বিপ দিবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বরে যদি এটা লিকেজ থাকে অল্প শর্ট হয় তাহলে বিপ দিবে না, তাহলে কি মান আসবে, নাম্বার আসবে 10, 20, 30, 50 এরকম। এই মিটারের মধ্যে যেমন 0-0 থাকে না সেখানে একটা মান আইসা পড়বে, তাহলে যদি মান শু করে তাইলে ক্যাপাসিটার কি খারাপ, যদি বিপ আসে 0-0 হয়ে যায় তাহলে খারাপ। আর যদি এই ক্যাপাসিটারটা তোমার ভালো থাকে তাহলে কোনো মান শো করবে না, তাহলে আমরা বুঝবো কি ক্যাপাসিটার খারাপ, ওকে। আচ্ছা এখন আমরা দেখি এটার কি অবস্থা, আমরা তো যেই লাইন থেকে এটা উঠাইছি সেটা কিন্তু শর্ট শো করছিল তাই না, দোনো মাথায় 0-0 আসছিল মাদারবোর্ডে বসানো অবস্থা। এখন খুলে আমরা দেখতেছি কি অবস্থা। আচ্ছা দেখো তো মিটারে কোনো মান আসছে, মান একটা আসছিল আইসা সাথে সাথে চলে গেছে, তাহলে আমরা কি বুঝবো এটা ক্যাপাসিটার ভালো, কোনো মান নাই, দেখছো দুই দিকে ধরা আছে না। আচ্ছা এখন আমরা মিটারের প্রবটা আবার ঘুরাইয়া ধরি, এই যে এখন আমরা মিটারের প্রবটা আবার তোমার এই যে ঘুরাইয়া আবার নতুন করে অন্যভাবে ধরলাম, দেখো তো কি আসে মিটারে, দেখছো ওই যে একটা মান বাড়িতে চলে গেছে আবার 0-0 ওয়েল হয়ে গেছে। তাইলে আমরা কি বুঝতেছি যে ক্যাপাসিটার ভালো খারাপ মাপার জন্য তোমার ডায়োড মোডে দিয়ে যখন আমরা ক্যাপাসিটার মাপবো কোনো মান শু করবে না, রিভার্সে এবং ফরওয়ার্ডে কোনো দিকে যদি মান শু করে তাহলে সেই ক্যাপাসিটার কি খারাপ, আর যদি তোমার বিপ দেয় তাহলে খারাপ, আর যদি কোনো মান না শু করে তাহলে ক্যাপাসিটার ভালো, তাই না। আচ্ছা তাহলে আমরা প্রথম পার্টে কি বুঝলাম,
এটা হলো বাদামি কালারগুলো হলো ক্যাপাসিটার। ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়, ক্যাপাসিটারের কাজ কি, এবং ক্যাপাসিটার খারাপ ভালো মিটার দিয়ে কিভাবে মাইপা বাইর করতে হবে সেটা টোটাল তোমরা ক্লিয়ার বুঝছো? আচ্ছা, এখন আমরা দেখবো হলো তোমার রেজিস্টর। এই যে দেখো রেজিস্টরের কেমন হবে দেখতে, রেজিস্টর হবে এই যে কালো দেখছো, এই যে এই একটা এই একটা এই একটা এই একটা, এগুলোকে বলে হলো রেজিস্টর। রেজিস্টরের তোমার সাধারণত কালো রঙের বেশি হয়, আর অন্য কালারও থাকে। আচ্ছা, রেজিস্টর চিনার উপায় হলো এক নাম্বার হলো রেজিস্টর দেখতে একটু কালো হবে, ঠিক আছে, আবার রেজিস্টর একটু পাতলা হবে, মানে উঁচাটা কম হবে, উঁচার পরিমাণটা কম হবে, নিচে একটু পাতলা থাকবে, আর ক্যাপাসিটার একটু উঁচা থাকে। আবার দেখো রেজিস্টরের মতো দেখতে এই যে এইখানে দুইটা দেখতেছো, এইখানে দুইটা এইখানে চারটা, এগুলোকে বলে কয়েল। এখন আমরা কয়েলের বিষয়টা পরে জানবো। কয়েলগুলি একটু উঁচা থাকবে আর রেজিস্টরগুলি একটু চিকন থাকবে, আর এইটাও কালো এটাও কালো। তাহলে আমাদের চিনার উপায় কি, রেজিস্টর একটু পাতলা থাকে, তাই না? তাইলে রেজিস্টরের কাজ কি, রেজিস্টর কেন ব্যবহার করা হয় সেটা আমাদের জানতে হবে না, এবং রেজিস্টরের মান কিভাবে বের করে সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে এটা এখন জানবো। আচ্ছা, ক্যাপাসিটার যেমন এসএমডি ব্যবহার করা হয়, রেজিস্টরে কিন্তু আগে বলছি যে এখন বর্তমান মোবাইলে এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করা হয়। তাহলে রেজিস্টর যেগুলো আমাদের মাদারবোর্ডে থাকে মোবাইলের, সেগুলোর মধ্যে কিন্তু এই যে দেখো আমরা লিখছি কি এসএমডি রেজিস্টর, আর এসএমডির মিনিংস হচ্ছে সারফেস মাউন্টেন ডিভাইস। আচ্ছা, রেজিস্টরের তোমার মান আছে, রেজিস্টরের মান কিভাবে বুঝবা? রেজিস্টরের মান হলো তোমার রেজিস্টরের এই মানের একক হইল ওমস। আচ্ছা, ওমস হইল তোমার একক। আচ্ছা, 1000 ওমস যদি তুমি একসাথে করো তাহলে এটা হবে 1 কিলো ওমস। 1000 ওমসে 1 কিলো ওমস, এবং 1000 কিলো ওমসে 1 মেগা ওমস। এটা হইলো তার মাপ। এখন যেইখানে যেটা প্রয়োজন, কোথাও তোমার 10 কিলো ওমস লাগতে পারে, কোথাও 1 মেগা লাগতে পারে, কোথাও শুধু জিরো মানের অল্প ওমসেরও রেজিস্টর থাকে। তাইলে কোথায় কোনটা ব্যবহার করছে সেটা আমাদের দেখতে হবে, এক নাম্বার। 2 নাম্বার হলো রেজিস্টর চিনবা কীভাবে? দেখো রেজিস্টরের সাইন থাকবে হলো এরকম। রেজিস্টরের সাইনের এই যে চিহ্নটা দেখছো ডায়াগ্রামের মধ্যে, এরকম চিহ্ন দেখে আমাদের রেজিস্টর চিনতে হবে। অথবা তোমার এই যে কম্পোনেন্টের গায়ে আর দেওয়া থাকে, তাহলে আর দেওয়া থাকলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা রেজিস্টর, আর এই চিহ্ন দেখলেও আমরা বুঝতে পারবো এটা রেজিস্টর। আর মান আমাদের এইভাবে দেখতে হবে। তাহলে আমাদের এখন জানতে হবে যে রেজিস্টরের মান কিভাবে বের করতে হয়। এখন আমরা দেখি যে রেজিস্টরের মান আমরা কিভাবে বের করব। রেজিস্টরের মান বের করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরো আমরা এখন লেআউটে আসলাম, ঠিক আছে, তাহলে আমি কি বলছি তোমাদের, আর দিয়া কি বোঝায়? রেজিস্টার। তাহলে এই যে এই আর দেওয়া যেগুলিতে আছে এগুলো রেজিস্টর। আচ্ছা, তাহলে ধরো যে কোনো একটা মান যদি আমরা বের করতে যাই, ধরো এই যে এই আর 1610, ধরো আমরা এটাকে দেখবো যে এটার মান কত, ঠিক আছে, আমরা কপি করলাম, কপি করে তারপরে আমরা ডায়াগ্রামে যে এটারে বের করে দেখবো যে এটা পেস্ট করে তারপর একটা কপি করব। আচ্ছা, দেখছো এই যে এখানে পেস্ট করার পরে যে আর 1610 ছিল না? আচ্ছা, এই যে দেখো এইখানে তোমার এই যে আর 1610, এবং তোমার এই আর দেখে আমরা চিনতেছি যে এটা রেজিস্টর। আমি ওখানে বলছিলাম যে দুইভাবে চিনবা, একটা হলো তোমার ওই চিহ্ন দেওয়া থাকবে, আর একটা হলো আর দেওয়া থাকবে, তাহলে আর এইটা। আচ্ছা, এই রেজিস্টরের মানটা তুমি কিভাবে বুঝবা? দেখো এই যে এখানে কি আছে, 10 আর, তার মানে এখানে কিন্তু কে বা এম দেওয়া নাই, তাহলে এটা শুধু তোমার রেজিস্টরের মান একক কত হলো ওমস। তাইলে এটা মাত্র 10 ওমস, আর আর এর রেজিস্টার বুঝাইছে, তাইলে এটার রেজিস্ট্যান্স হইলো তোমার মাত্র 10 ওমস। এখন এই 10 ওমস আমরা মাপবো কিভাবে, সেটার জন্য আমরা আবার মিটারে দেখব। আচ্ছা, গত ক্লাসে তো তোমাদেরকে মিটার সম্বন্ধে সব কিছু বোঝানো হয়েছে, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা এই যে এই চিহ্নটা দেখে কি বুঝবো, রেজিস্টরের চিহ্ন তো এইটা, তাই না? আচ্ছা, ওমস যদি আমরা মাপি তাহলে রেজিস্টরের চিহ্ন তো এইটা আমাদের দেখে আমরা বুঝতে পারবো। রেজিস্টর মনে করো আমরা এখন মাপবো কত, 10 ওমস, তাই না? আচ্ছা, যদি আমাদের বেশি মানের মাপতে হয়, যেমন মনে করো আমরা যদি 10K মাপি, তাহলে আমাদের এই যে কে এর ঘরে সিলেক্ট করতে হবে। যদি আমরা মনে করো 20K এর উপরে কোনো রেজিস্টার মাপি, তাহলে আমাদের কি 200-তে আসতে হবে। আচ্ছা, যদি 200K এর উপরে মাপি তাহলে আমাদের মেগাতে আসতে হবে, তাই না? এখন আমাদের মান মাত্র কত, 10 ওমস না? তাইলে আমাদের 10 ওমস হইলে আমরা যদি 200-তে দিয়ে মাপি তাহলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, এখন দেখো আমরা এটাকে আমরা মাপবো। এই যে ধরো মাদারবোর্ডের এইখানে যে রেজিস্টারটা আছে, আমরা এটার মান বের করব। দেখো কিভাবে আমরা এটা 10 ওমসে দিয়ে তারপরে আমরা ধরো এই যে এটাকে আমরা মাপলাম, কত আসছে, 10 ওমস আসছে।
এই যে দেখছো 10 নিচে এবং উপরে ওই যে ওমসের চিহ্ন আছে, জি বস। তাহলে 10 ওমস কিন্তু আমরা পেয়ে গেছি। জি। তাইলে এইভাবে যদি আমাদের কোনো রেজিস্টরের প্রয়োজন হয় তাহলে আমাদের এটার মান এইভাবে দেখতে হবে, তাই না? জি। ধরো এই রেজিস্টরটা এখানে 10 ওমস বলছে, তাই না? জি। এখন আমরা যদি মাইপা দেখি যে এইটা তোমার মান বাইরে গেছে অথবা কমে গেছে, তাহলে এটা সমস্যা হইতে পারে। জি। তাহলে যদি কখনো ওমস রেজিস্টরের মান বাইরে যায় অথবা কমে যায়, তাহলে সেটা মিটার দিয়ে আমরা মাইপা দেখব। যদি বেশি থাকে বা কম থাকে তখন আমরা এটা চেঞ্জ করে ফেলবো, তাই না? জি। আচ্ছা, তাহলে রেজিস্টার তোমরা মাদারবোর্ডে দেখলে তো চিনতে পারবা, তাই না? এই রেজিস্টারটা তো তোমরা মান বের করতে পারবা। এখন এই রেজিস্টারটা যদি খারাপ হয়ে যায় সেটা কিভাবে বুঝবা, সেটা তোমাদের জানতে হবে না? তাইলে একটা রেজিস্টার ভালো না খারাপ সেটাও তোমাদের জানতে হবে মিটারের মাধ্যমে। তাহলে এখন আমরা দেখবো যে রেজিস্টার তুমি কিভাবে বুঝবা যে এই রেজিস্টারটা খারাপ হয়ে গেছে কিনা। এই যে রেজিস্টারটা দেখতেছো, এই রেজিস্টারটা তোমার এখানে দেখাইছে 10 আর মানে 10 ওমস, এটা আর এই রেজিস্টার বোঝাইছে, আর এটা হলো শুধু 10 ওমস। এখন এই রেজিস্টারটা ভালো না খারাপ সেটা আমরা মিটারে কিভাবে বুঝবো? আমরা চলো মিটারে দেখি। আচ্ছা, এই যে মিটারটা ধরো, আমরা মিটারটা আমাদের ওটার মান কত? 10 ওমস, 10 ওমস, তাই না? আমরা এখন যদি এটা আমরা 200-তে দেই তাইলে তো এটার মান বের হয়ে যাবে না? আচ্ছা, 200-তে দিয়ে ধরো আমরা এটা এখন মাপবো, সেখানে আমাদের মনে করো এই 200-তে দিলাম, তারপরে আমরা এখানে এই যে ওমস সিলেক্ট হয়ে আছে, তাই না? আচ্ছা, এখন আমরা এই রেজিস্টারটা মাপবো। দেখো এই রেজিস্টারটার মান কত আসছে? 10 আসছে না? 10। তার মানে এটা ভালো দেখাচ্ছে না? জি ভাই। আচ্ছা, যদি এইটা এখন যদি তোমার টোটালি কোনো মান না আসতো, 0 আসতো, তাহলে আমরা কি বুঝতাম যে এটা রেজিস্টারটা কাইটে গেছে? রেজিস্টার কিন্তু শর্ট হয় না, কারণ এটা গ্রাউন্ডের সাথে তো কানেকশন থাকে না। রেজিস্টার যদি খারাপ হয়ে যায় তাইলে তোমার মান টোটালি শু করবে না। অথবা যদি দেখো যে মান তোমার ওমসে শু করে না, কিলোতে বা মেগাতে শু করে, তাইলে বুঝতে হবে রেজিস্টারের মান একদম কমে বাইরে গেছে, অনেক বাইরে গেছে। তাহলে সেই রেজিস্টারটা তো তোমার পাল্টাইতে হবে। তাইলে সেটা খারাপ না হয়ে যদি বেড়ে যায় তাহলেও আমাদের পাল্টাইতে হবে। আর যদি রেজিস্টার দেখো যে কোনোভাবেই শু করে না, মেগাতেও শু করে না, তোমার কিলোতেও শু করে না, তাইলে বুঝতে হবে রেজিস্টার কাইটে গেছে। তাইলে রেজিস্টারের খারাপ হওয়ার লক্ষণ হলো 1 নম্বরে রেজিস্টার কাইটে যেতে পারে, 2 নম্বরে রেজিস্টারের মান অনেকটা কমে যেতে পারে অথবা বাইরে যেতে পারে। তাইলে কি বুঝলাম আমরা? রেজিস্টার যদি তোমার খারাপ বের করতে হয় তাহলে তোমার 3টা পয়েন্ট খেয়াল করতে হবে। একটা হলো রেজিস্টারের মান অনেক বেড়ে যেতে পারে অথবা অনেক কমে যেতে পারে, অথবা রেজিস্টার কাইটে গেলে টোটালি রেজিস্টার কোনো মান শো করবে না, কোনো ভ্যালু আসবে এই যে মিটারে কোনো ভ্যালু দেখাবে না, অথবা মিটারের যে জিআর ভ্যালুটা আসতেছে, যেই রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা আসতেছে সেইটা আপ ডাউন করবে, অর্থাৎ ভেরিয়েশন করবে। তাইলে সেটাও আমরা খারাপ ধরবো। তাইলে আমরা এখন কি বুঝলাম যে রেজিস্টারে তোমার আমরা মনিটরে যদি দেখি, ধরো এই যে রেজিস্টার আমাদের এটার মান বের করার সিস্টেম তো বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তারপরে হলো রেজিস্টার যদি খারাপ হয় সেটা তোমরা বুঝতে পারবো তো মিটারে মাইপা। আচ্ছা, এখন আমরা জানবো যে রেজিস্টারের কাজ কি, রেজিস্টার কেন ব্যবহার করা হয়। আচ্ছা, রেজিস্টারের কাজ হইল তোমার কারেন্টকে বাধা প্রদান করা, অর্থাৎ কারেন্টের যে গতি থাকে, ধরো তোমার অনেকে বলে না 100 মাইল স্পিড, 200 মাইল স্পিড, এরকম শুনছো না? আচ্ছা, কারেন্ট যখন তোমার মনে করো একটা তারের মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, তখন সেটা যদি মনে করো 1000 মাইল স্পিডে যদি যায়, মাঝপথে যদি এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়, তাহলে এইটার ভিতর দিয়ে মনে করো কারেন্টটা প্রবাহিত হইল। এদিক দিয়ে যদি তোমার 100 কিলোমিটার স্পিডে যদি ঢুকে, তাহলে সামনে দিয়ে মনে করো যে এটা ধরো 900 কিলোমিটার স্পিডে বের হইলো, তাহলে কি 100 কিলো তোমার এটা রেজিস্ট্যান্স হইলো না? যে রেজিস্টারটা কমায় দিলে এটাকে বলে রেজিস্ট্যান্স, মানে এটার নাম হইলো রেজিস্টার। আর এই যে 100 মান কমাইছে এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই জন্য তোমার এই যে এখানে দেখো, আমাদের ড্রয়িংয়ে দেখো, এই যে ও ওমস 1K আছে তোমার, তারপরে মনে করো মেগা আছে, এই যে মানগুলো দেওয়া আছে, তুমি যেইখানে যেই মানের রেজিস্টার ব্যবহার করবা অত মান সে এটাকে কমায়া দিবে। অর্থাৎ তাহলে তোমার এটা বোঝা গেল যে এইটা তোমার কারেন্টের যে গতি রোধ করে,
এটার কাজ হলো কারেন্টের গতি রোধ করা, অর্থাৎ স্পিডটা কমায় দেওয়া। আমরা অনেক সময় রাস্তায় যখন আমরা চলাফেরা করি তখন দেখি না রাস্তার মাঝখানে তোমার স্পিড ব্রেকার দেওয়া থাকে, তাহলে গাড়িটা যখন আসে তখন আইসে কিন্তু স্পিড ব্রেকার এখানে এসে কিন্তু স্লো হয়ে যায়। অ্যাজ ইট ইজ রেজিস্টার এরকম একটা জিনিস, এটা একটা স্পিড ব্রেকারের মতো। কারেন্টটা যখন তোমার চলাফেরা করে তখন তোমার মনে করো এইখানে এসে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হইলে এটার স্পিডটা একটু কমে আসে। তাইলে রেজিস্ট্যান্সের কাজ হইলো তোমার কারেন্টের চলার পথে বাধা প্রদান করা অথবা গতি রোধ করা, গতিকে কমায় আনা। এখন সেটা কত কমাবে সেটা নির্ভর করবে তুমি কত মানের এটা ইউজ করছো। যদি তুমি ধরো 100 ওহমস ইউজ করছো তাহলে সে অল্প কমাবে। তুমি যদি 100 কিলো ইউজ করো তাহলে তোমার আরও বেশি গতিটা রোধ করতে পারবে। তুমি যদি মেগা ইউজ করো তাহলে আরও বেশি সে কমাবে, অর্থাৎ তখন এই মানটা তোমার কাজে লাগবে। তুমি যেই মানের এখানে রোধ করতে চাও সেই মানের রেজিস্টার এখানে ব্যবহার করতে হবে। আর সেটার জন্য আমরা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো যে এখানে কত মানের ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা দেখি যে এটা 100 কিলো ওমসের এটা ব্যবহার করা হয়েছে, তখন আমরা মিটারে যদি মাইপা দেখি যে এটার 150 হয়ে গেছে তাহলে এটা বেশি হয়ে গেছে, আমরা এটা চেঞ্জ করে ফেলবো। যদি দেখি যে এটা 50 কিলোতে চলে আসছে তাহলে আমরা বুঝবো এটা কমে গেছে, তখন আমরা এটা চেঞ্জ করে ফেলবো। যদি মাইপা দেখি যে এটা কোনোভাবেই মিটারে শু করে না তাহলে বুঝবো আমরা এটা কাইটে গেছে, তখন আমরা এটা চেঞ্জ করে দিব। ঠিক আছে? তাহলে রেজিস্টারের ব্যাপার এবং ক্যাপাসিটারের বিষয়, দুইটা বিষয় তো একদম পুরোপুরি ক্লিয়ার।